এটা একটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল ডিজিজ, দেখা যায় ক্যাটেল সিপ গোটে, এবং ক্লিনিক্যাল সিমটম মেইনলি পাওয়া যায় ডায়রিয়া এবং ডিহাইড্রেশন। খুব ছোট ছোট দুইটা ডিজিজ পড়াবো, বুঝছো, বেশিক্ষণ সময় নেব না। 68 এটা যদিও বলা হয়নি এখানে, এটা মেইনলি হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেস টাইপ ই হবে ইটিওলজিটা, ঠিক আছে? ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেস টাইপ ই, আর এটা গ্রাম পজিটিভ রড শেপ ব্যাকটেরিয়া, সয়েল বর্ন, আবার হচ্ছে এটা অপরচুনিস্টিক ইন দা জিআইটি, জিআইটি তে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া হিসেবেও থাকে, বুঝছো? জি স্যার। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেস টাইপ ই ব্যাকটেরিয়া দ্বারা হয়। তো তোমরা কি সবাই ক্লাসে থাকো না হচ্ছে কি ওই অনলাইনে এসে সবাই মোবাইল রেখে চলে যাও? না স্যার, আমরা থাকি স্যার, থাকি। এই নাইম, সবাই রেসপন্স করি না। নাইম কি তুমি আসো? স্যার, আই এম অলওয়েজ অন স্যার। দ্যাটস গ্রেট। আমার তো মাঝে মাঝে মনে হয় যে তোমরা হচ্ছে কি আমার মোবাইলটা অনলাইনে রেখে চলে যাও অন্য কোথাও। হয় স্যার, মাঝে মধ্যে এরকম হয় বুঝে, কারণ রেসপন্স তো স্যার ওয়াশরুমে গেলেও ফোন নিয়ে যায়, সমস্যা নাই। শোনো তাহলে, এটা হচ্ছে এন্টেরোটক্সিমিয়া অথবা তোমার ওভারিটিং ডিজিজ আর পালপি কিডনি ডিজিজ মেইনলি হয় ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেস টাইপ ই ব্যাকটেরিয়া দ্বারা। এই ব্যাকটেরিয়া একটা গ্রাম পজিটিভ রড শেপড ব্যাকটেরিয়া। এটা সোয়েল বর্ন, মাটিতে পাওয়া যায়, কন্টামিনেটেড ফিড এবং ওয়াটার যখন খায় তখন এটা হতে পারে। আরেকটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া কি করে অপরচুনিস্টিক টু দা জিআইটি, কিছু নয় হচ্ছে এটা। কার সাথে বেঁচে আসছে অপরচুনিস্টিক টু দা জিআইটি, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে এটা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া হিসেবে থাকে। অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া বলতে বোঝো? সুবিধাবাদী ব্যাকটেরিয়া। ক্লাস নিচ্ছে সুবিধাবাদী মানে তারা হচ্ছে চুপ করে বসে থাকবে, যখন সুযোগ পাবে ইমিউনিটি কমবে বা তাদের ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি হবে তখন ডিজিজ প্রোডাকশন করবে। এটাকে বলে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। অনেক ব্যাকটেরিয়াই হচ্ছে তোমার অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? যাও, আর তারপরে আমরা হচ্ছে ইপিডেমিওলজি বা অকারেন্স সম্পর্কে একটু বলছি। সেটা হচ্ছে কসমোপলিটন কথাটা অত বুঝো তো? কসমোপলিটন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়, ডিজিজটা ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়, ঠিক আছে? সাসেপ্টেবল হোস্ট শিপ, গোট, ক্যাটেল, ইয়াং অ্যানিমেলস আর মোর সাসেপ্টেবল। তারপরে সয়েল ইজ দ্য মেইন সোর্স অফ দি ইনফেকশন। আমি কিন্তু তোমাদের ডিজিজগুলো অনেক শর্ট করে দিচ্ছি, যেগুলো হচ্ছে মেইন থিম, মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো জানা খুব জরুরি। শুধুমাত্র এই জিনিসগুলো তোমাদের ইমফেসিস দিচ্ছি, কারণ এই খারাপ সময় তোমাদের উপর বেশি চাপ দিতে চাইনি আর কি, ঠিক আছে? তাহলে অকারেন্সেস কসমোপলিটান মানে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। সাসেপ্টেবল হোস্ট হচ্ছে ক্যাটেল, শিপ, গোট, এগুলোতে হচ্ছে কি ডিজিজটা বেশি হয়। ইয়াং অ্যানিমেলস আর মোর সাসেপ্টেবল, এবং সয়েল ইজ দ্য মেইন সোর্স অফ দি ইনফেকশন, ঠিক আছে? এখন হচ্ছে তোমার এই যে ট্রান্সমিশন যেটা বলা হয়েছে থ্রু কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার, মানে যখন তোমার সেটা ফিড এন্ড ওয়াটারটা সয়েলে হোক বা ফিসিসে হোক, যখন কন্টামিনেশন হবে, সেই কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার যখন কেউ কোনো এনিমেল খাবে তখন তার ভিতর ওই ব্যাকটেরিয়া গিয়ে অপরচুনিস্টিক হিসেবে থাকতে পারে, আবার ডাইরেক্টলি গিয়েও ডিজিজ প্রোডাকশন করতে পারে। তাহলে ট্রান্সমিশন মেইনলি থ্রু ইনজেকশন অফ দি কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার। এটা অনলি ওয়ান, এটা একটা ইম্পর্টেন্ট
ট্রান্সমিশন। সয়েল বর্ন মানে হচ্ছে কি সয়েল এটা দেওয়া আছে। তারপরে দেখো প্যাথোজেনেসিস বলা হয়েছে। প্যাথোজেনেসিস যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে দেখবা ইনফেকশন ফলোইং ইনজেকশন অফ দি অর্গানিজম অর দি অর্গানিজম আর অপরচুনিস্টিক ইন জিআইটি। আমরা ট্রান্সমিশনে বলছি দেখো যে ট্রান্সমিশন থ্রু কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার, মানে এই যে তোমার ইনফেকশনটা হতে পারে ইনজেকশন অফ দি অর্গানিজম, মানে কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার খাওয়ার মাধ্যমে হতে পারে, অথবা সেই অর্গানিজমটা আগেই জিআইটি তে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া হিসেবে প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখন এখানে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে নর্মাল নন প্যাথোজেনিক কেজেস, মানে তোমার যদি হচ্ছে গিয়ে তার ইমিউনিটি ভালো থাকে অথবা তার ইন্টেস্টিনাল ট্র্যাক্টের এনভায়রনমেন্ট ভালো আছে, সেখানে কোনো স্ট্যাসিস হয়নি বা অবস্ট্রাকশন হয়নি, তাহলে দি অর্গানিজম রিমুভ ফ্রম দি জিআইটি থ্রু নর্মাল ডেফিকেশন। নর্মাল যে হচ্ছে গিয়ে অ্যানিমেলটা যে হচ্ছে ডেফিকেশন করবে, সেই নর্মাল ডেফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে অর্গানিজমটা কি রিমুভ হয় ফ্রম দি জিআইটি। তারপর এই ফিসিসি আবার যখন হচ্ছে কি কোনো ফিড কন্টামিনেটেড হবে, তখন কোনো অ্যানিমেল খেলে আবার সেখানে হচ্ছে কি ইনফেকশন হবে। এটা হচ্ছে তোমার একটা নর্মাল নন প্যাথোজেনিক কেসেস। ইন নন প্যাথোজেনিক কেস যদি অ্যানিমেলের তোমার ইমিউনিটি ভালো আছে, ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন নাই, অথবা ওভার ইটিং হয় নাই কোনো কার্বোহাইড্রেট, তাহলে এই ঘটনাটা ঘটবে। কিন্তু যদি কোনো সময় ফেভারেবল কন্ডিশন ফর দি ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়, কি কন্ডিশন হয়? একটা হচ্ছে বাই ওভার ইটিং অফ দি কনসেন্ট্রেট কার্বোহাইড্রেট or grains resulting intestinal infection and stasis, or আরেকটা হইতে পারে বাই intestinal obstruction with parasites, মানে যে কোনো কারণে হোক না কেন যদি ইন্টেস্টাইনে ইনফেকশন হয়, স্ট্যাসিস হয় অথবা অবস্ট্রাকশন হয়, তাহলে কি হবে? সেখানে ব্যাকটেরিয়াটা ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি হবে টু গ্রো। তখন হচ্ছে অ্যানারোবিক একটা এনভায়রনমেন্ট তৈরি হবে তাদের ফেভারেবল কন্ডিশন গ্রো করার জন্য। ঠিক আছে, যখন তোমার এরকম ইনফেকশন বা স্ট্যাসিস তৈরি হবে, তখন সেখানে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হবে। সেই অ্যানারোবিক এনভায়রনমেন্টের ফলে সেই ব্যাকটেরিয়াটা বেশি টাইম পাবে, যেহেতু এটা পাস আউট হতে পারতেছে না, স্ট্যাসিস হয়ে আছে, সেহেতু অনেক বেশি টাইম পাবে তারা গ্রো করার জন্য, মাল্টিপ্লিকেশন করার জন্য। যখন বেশি গ্রো করবে তখন সেখান থেকে তারা কি করবে? টক্সিন প্রোডাকশন করবে, মোর এন্ড মোর টক্সিন প্রোডাকশন করতেছে। যখন টক্সিন প্রোডাকশন করবে, এই টক্সিন হচ্ছে লোকালি কাজ করতে পারে, আবার তোমার টক্সিমিয়া হয়ে ডেথ করতে পারে। লোকালি কি করবে? লোকালি হচ্ছে কি তোমার ডিস্ট্রাকশন অফ দি এন্ট্রোএপিথেলিয়াম উইথ ইনক্রিজড ইন্টেস্টাইনাল মোবিলিটি রেজাল্টিং ইন ডায়রিয়া। আর যখন তোমার সিস্টেমিক যাবে, টক্সিমিয়া হবে, তখন তোমার ডেথ হয়ে যাবে এনিমেলটা। ঠিক আছে, প্যাথোজেনেসিসটা বুঝছো সবাই? স্যার বলো স্যার টপিকসটা একটা আরেকবার বললে মানে ভালো হতো স্যার, লেট করে আসছিলাম তো বুঝতেছি না। সাধারণত আমরা বলছি দিস ইজ এ ডিজিজ কল্ড এন্টেরোটক্সিমিয়া, মানে এন্টেরোটক্সিমিয়া কথার অর্থ বুঝো তো? কথাটা হচ্ছে ইন্টেস্টাইনের সাথে জড়িত, ইন্টেস্টাইনের টক্সিন প্রোডাকশন হয় এন্টেরোটক্সিমিয়া। আবার বলা হচ্ছে ওভার ইটিং ডিজিজ, আবার পালপি কিডনি ডিজিজ। এগুলো কেন মিনিং সেগুলো আমি একটু পরে আসতেছি। এইটা মেইনলি ইনফেকশনটা হয় থ্রু ইনজেকশন অফ দি কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার, অথবা অর্গানিজমটা আগেই থেকে হচ্ছে কি তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্রেজেন্ট থাকে। কি মনোয়ার কি রেজড হ্যান্ড কি বলছো বলো? মনোয়ার না কি যেন মনোয়ার? স্যার ভুললে মনে হয় আসছে তাহলে। আচ্ছা যাও আর কি, তাহলে আমি বললাম যে অর্গানিজমটা এন্ট্রি করতে পারে ইন দা অ্যানিমেল via ingestion of the organism through contaminated feed and water, or the organism may be present in the GIT as a opportunistic bacteria. ঠিক আছে, এইভাবে থাকতে পারে। এখন এখানে আবার দুইটা ঘটনা ঘটে। অনেক সময় হচ্ছে কি তোমার নন প্যাথোজেনিক তাহলে এখানে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে তোমার নন প্যাথোজেনিক কেজের ক্ষেত্রে, একটা হচ্ছে প্যাথোজেনিক কেজের ক্ষেত্রে। নন প্যাথোজেনিক কেজের ক্ষেত্রে দি অর্গানিজম রিমুভ ফ্রম দি জিআইটি থ্রু নর্মাল ডেফিকেশন, মানে নর্মাল ডেফিকেশনের সময়
অর্গানিজমটা জিআইটি থেকে বা ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে যখন নর্মাল তোমার হচ্ছে পায়খানা করবে বা ডেফিকেশন হবে তখন সেখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে সেটা হচ্ছে কি আর কোনো ডিজিজ প্রোডাকশন করতেছে না, নন প্যাথোজেনিক কেস হচ্ছে। কিন্তু যখন তোমার এনিমেলটা ওভার ইটিং করবে, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাবে, এই জন্য ওভার ইটিং করার ফলে এই ডিজিজটা হয়, এই জন্য এটাকে বলা হয় ওভার ইটিং ডিজিজ। ওভার ইটিং করার ফলে এখানে একটা ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি হয় ফর দি মাল্টিপ্লিকেশন অফ দিস ব্যাকটেরিয়া, এই জন্য এটাকে বলা হয় ওভার ইটিং ডিজিজ। এটা একটা তোমার হচ্ছে ওভার ইটিং ডিজিজ কেন বলা হয়, ঠিক আছে? ওভার ইটিং অফ দি কনসেন্ট্রেট কার্বোহাইড্রেট অর গ্রেনস রেজাল্টিং ইন্টেস্টাইনাল ইম্প্যাকশন এন্ড স্ট্যাসিস। বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাবে, গ্রেন হবে, সেখানে হচ্ছে কি তোমার ইন্টেস্টাইনাল ইম্প্যাকশন হবে, স্ট্যাসিস হবে। ইয়া পড়ছিল না কার্বোহাইড্রেট এনগেজমেন্ট? ইয়েস স্যার তো কার্বোহাইড্রেট এনগেজমেন্ট এরকম কন্ডিশনে কার্বোহাইড্রেট ইন্টেস্টাইনাল ইম্প্যাকশন হবে, স্ট্যাসিস হবে, অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে কি উইথ দ্য প্যারাসাইট। যখন এইরকম কন্ডিশন ক্রিয়েট হবে তখন বাইরে থেকে খাবার যেগুলো খাবে সেগুলো আসে জমা হইতে থাকবে, জমা হইতে থাকবে, এই খাবারের ভিতর তোমার ব্যাকটেরিয়া গুলো গ্রো করবে। কিসের জন্য গ্রো করবে? কারণ অনেক খাবার জমা হওয়ার ফলে সেখানে অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হবে। অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হলে আমরা জানি যে ক্লোস্ট্রিডিয়াম ইজ এ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক এনভায়রনমেন্টে এই ব্যাকটেরিয়াটা মোর এন্ড মোর মাল্টিপ্লিকেশন হবে। যখন মাল্টিপ্লিকেশন হবে তখন টক্সিন প্রোডাকশন করবে। এই টক্সিনটা দুইভাবে কাজ করতে পারে, একটা লোকালি কাজ করতে পারে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, আর একটা হচ্ছে তোমার সিস্টেমেটিক্যালি যেতে পারে। লোকালি তারা কি করবে? লোকালি ডিস্ট্রাকশন অফ দি এন্টারোএপিথেলিয়াম উইথ ইনক্রিজ ইন্টেস্টাইনাল মোটিলিটি রেজাল্টিং ইন ডায়রিয়া, ঠিক আছে? এন্ড টক্সিমিয়া যেটা করবে বা সিস্টেমিক টক্সিন যেটা করবে কি লিডিং টু ডেথ, তোমার সারা শরীরে ছড়িয়ে পড়বে এবং ডেথ করবে। এবার বুঝছো তো? ইয়েস জি স্যার স্যার। গুড। তাহলে এটা গ্রোস লেসন কি হয়? গ্রোস লেসন হচ্ছে কনজেশন, ফেটিকিয়েশন, ইকামোটিক হিমোরেজ ইন দ্য ইন্টেস্টাইন। কারণ ইন্টেস্টাইনে যেহেতু স্ট্যাসিস হচ্ছে, ইম্প্যাকশন হচ্ছে। ওই ভাই ভাইতে কিন্তু তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে, এই যে যখন এইটার প্যাথোজেনেসিস আসবে বা এই ডিজিজটার নাম চলে আসে তখন বলা হয় যে কি কি প্যারাসাইট আছে যেগুলো হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে, বুঝছো? এটা কিন্তু মনে রাখবা, পারবে না এগুলা? অ্যাসকারিডিয়া গ্যালি কিসে করে? পোল্ট্রিতে করে। অ্যাসক্রিস লাম্ব্রিকয়েডিস কিসে করে? হিউম্যানে করে। আর মনিজে এক্সপান্সা কিসে করে? গোটে করে, ঠিক আছে? এরকম কিছু হচ্ছে কি প্যারাসাইট আছে যেগুলো বিভিন্ন নিওস্কেরিস ভিটলেরাম কাফে করে, ইয়াগুলো কিন্তু ধরবে, মনে থাকে যেন। তাহলে মেইনলি যে লেসনটা তৈরি হয় সেটা ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হচ্ছে। ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কি হবে? কনজেশন, ফেটিকিয়েশন অর ইকাইমোটিক হিমোরেজ ইন দ্য ইন্টেস্টাইন। এখন হচ্ছে তারপরে বলেছে দি কিডনি বিকাম কনজেস্টেড, ফ্রায়াবল এন্ড পালপি। এখন এই জন্য যেহেতু কিডনি বিকাম কনজেস্টেড, ফ্রায়াবল, পালপি হয় এবং বড় হয়ে যায়, এই জন্য এই ডিজিজটাকে বলা হয় পালপি কিডনি ডিজিজ। এই কি হচ্ছে শাহানা কি জন্য ইসলাম? তাহলে কি পালপি কিডনি ডিজিজ কেন বলা হয়? দি কিডনি বিকাম কনজেস্টেড, ফ্রায়াবল, পালপি এন্ড এনলার্জড, সো দ্যাট দি ডিজিজ ইজ কল্ড পালপি কিডনি ডিজিজ, ঠিক আছে? তারপরে নেক্রোটিক এপিথেলিয়া উইথ ডেনুডেশন ইন সাম এরিয়া, মানে যে যে জায়গাগুলোতে হচ্ছে তোমার টক্সিনের ইফেক্ট থাকবে সেই এরিয়াগুলোতে নেক্রোটিক এপিথেলিয়া হবে উইথ ডেনুডেশন। তারপর ইন্টেস্টাইনাল ডিস্টেনশন ডিউ টু অ্যাকুমুলেশন অফ এক্সেস ইনজেস্টা, যেহেতু তোমার হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় সেহেতু ইন্টেস্টাইনাল ডিস্টেনশন হবেই, খুবই কমন, ঠিক আছে? তারপর ইন্টেস্টাইনাল ইডিমা ইন দ্য ল্যামিনা প্রোপ্রা এন্ড টিউনিকা সাবমিকোসা, splenomegaly, congestion and enlargement of liver. These are the less common lesion. Gross lesion. Microscopic lesion দেখো, degeneration, necrosis and disformation of enteroepithelia. Enteroepithelia মানে intestinal epithelia তে degeneration হবে, necrosis হবে এবং disformation হবে।
তো ব্লাড ভেসেল আর হাইলি কনজেস্টেড এন্ড এক্সট্রাভাসেশন অফ আরবিসি, যেহেতু হিমেরেজ হয় ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, সেহেতু সেখানে ব্লাড ভেসেল বেশি পরিমাণে কনজেস্টেড হবে এবং আরবিসি পাওয়া যাবে আর কি। তারপরে অ্যাক্টিভ সেল ইনফিল্ট্রেশন ইন দি ল্যামিনা প্রোপ্রায়া এন্ড সাবমিউকোসা, সবগুলো লেশনই মেইনলি ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে পাওয়া যায় এবং রিলেটেড। ঠিক আছে। ক্লিনিক্যাল সিমটম দেখো, ডায়রিয়া উইথ ব্লাড, ডায়রিয়া হবে তারপর ব্লাডও পাওয়া যাবে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, কারণ হচ্ছে কি সেখানে কি হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, ফিসিস হচ্ছে পাস হইতে পারবে না, তখন অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে বা অ্যাবডোমিনাল বড় হয়ে যাবে। তারপরে ডিহাইড্রেশন হতে পারে, কারণ ডায়রিয়া হলে বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন হলে, দুটা হলে তোমার ডিহাইড্রেশন হবে। স্টোমাক পেইন, কারণ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে আলটিমেটলি স্টোমাক পেইন হবে। কিকিং এট দি, স্টোমাক পেইন গুলো কিভাবে বোঝা যাবে, কিকিং এট দি বেলি, কনস্ট্যান্টলি লেগ ডাউন এন্ড গেটিং আপ, আর্চড ব্যাক, এগুলো কিন্তু ধরে। বা স্টোমাক পেইন অথবা বলা হচ্ছে কোলিক, বলে যে কোলিকের হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটম বলো, যেগুলো দ্বারা বুঝবা যে পেটে ব্যথা হয়েছে। এনিমেল তা তোমাকে বলতে পারবে না। এই এখানে টি একটা হবে অ্যাট দি, সেটা স্টোমাক পেইন গেলে আমরা বুঝবো কিভাবে, মেইনলি 3-4টা সিমটম দ্বারা বোঝা যায়। একটা হচ্ছে এনিমেল কিকিং এট দ্য বেলি, পায়ে লাথি দিবে পা দিয়ে, তাহলে বুঝবা যে পেটে ব্যথা হয়েছে বলেই সে যেহেতু বলতে পারতেছে না বা পা হচ্ছে মালিশ করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, ম্যাসাজ করতে পারতেছে না, তখন কি করবে, পা দিয়ে পেটে লাথি দিবে। এটা একটা। 2 নম্বর হচ্ছে কনস্ট্যান্টলি লেইং ডাউন এন্ড গেটিং আপ, মানে তোমার অ্যানিমেলটা কন্টিনিউয়াসলি কখনো কখনো শুয়ে পড়বে, কখনো কখনো উঠে যাবে, এবার সবসময় শুধুমাত্র শুবে আবার উঠবে। এটা দ্বারা বোঝাচ্ছে সে হচ্ছে কি স্টোমাক পেইন হচ্ছে, ডিসকমফোর্ট হচ্ছে, এই জন্য মনে হচ্ছে শুয়ে থাকলে আরাম পাবে, আবার মনে হচ্ছে দাঁড়িয়ে গেলে আরাম পাবে, এই জন্য করে। 3 নম্বর হচ্ছে আর্চড ব্যাক, তাদের যে ব্যাকটা আছে, ব্যাকটা হচ্ছে কি যেন ব্যথা হবে, তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে বাঁকা করে ফেলে আর কি, ধনুকের মধ্যে বাঁকা করে, এই জন্য বলে আর্চড ব্যাক। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ফর দি স্টোমাক পেইন অর কোলিক। হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার এনিমেল মে লুজ দি অ্যাবিলিটি টু স্ট্যান্ড, যেহেতু হচ্ছে তোমার অনেক পেন হতে পারে অথবা ডিহাইড্রেশন হতে পারে, সেহেতু সে আর হচ্ছে গিয়ে দাঁড়িয়ে না থেকে শুয়ে যেতে পারে। তারপরে অ্যানোরেক্সিয়া হইতে পারে, ডেথ হইতে পারে। ঠিক আছে, দিজ আর দি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটমস অফ দি এন্টেরোটক্সিমিয়া। তারপর ডায়াগনোসিস অ্যাজ ইউজুয়াল, ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটম, পোস্টমর্টেম চেঞ্জেস এন্ড পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ডেনুটেশনটা একটু বলুন। ডেনুটেশন অথবা ডিসকমিশন একই ধরনের ইয়া, সেটা হচ্ছে কি তোমার উপরের লেয়ারটা স্লোপিং অফ হয়ে যায়, হ্যাঁ, ওইখানে লেয়ার গুলো থাকে না আর কি, বুঝছো? স্যার লেয়ার গুলো একদম ডিস্ট্রাকশন হয়ে যায় নাকি? হ্যাঁ, ওখানে লেয়ার গুলো হচ্ছে গিয়ে তোমার ডিসকমিশন, ডেনুটেশন, এগুলো কথা হচ্ছে গিয়ে তোমার উপরে যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যায়, উপরে যে হচ্ছে গিয়ে মিকোসা লেয়ার থাকে। স্যার জি স্যার। হ্যাঁ, বলো। স্যার এই যে কনজেস্টেড এন্ড পালসি কিডনি, ওটার মেকানিজমটা যদি একটু বলতেন স্যার। কনজেস্টেড এন্ড পালসি কিডনি, পালপি কিডনি, এটা যে মেকানিজমটা মেইনলি হচ্ছে গিয়ে তোমার এই আমরা বলছি যে হচ্ছে কি এক একটা ডিজিজের এক একটা অর্গানের প্রতি হচ্ছে গিয়ে তোমার ইয়া থাকে, যেমন এইখানে যে টক্সিনটা আছে, যেমন তোমার ইয়া হয় আর কি সিস্টেমিক ইয়েতে যায়, তখন টক্সিনটা মেইনলি মেজর ইফেক্টটা ফেলে হচ্ছে গিয়ে তোমার কিডনির উপর, সব ইয়েতে যায় কিন্তু মেজর ইয়েটা দেখা যায় কিডনির উপর টক্সিনটা। এর ফলে কি হচ্ছে, কিডনিতে যখন হচ্ছে টক্সিনটা তোমার হচ্ছে ওখানে গিয়ে ফিল্ট্রেশন হয়, তখন সেখানে কিডনিটা হচ্ছে এনলার্জড হয়। ঠিক আছে, এনলার্জড হয়, ওখানকার হচ্ছে গিয়ে তোমার টিস্যুগুলো নেক্রোসিস হয়, ফলে কি ওটা হচ্ছে নেক্রোসিস যখন হবে তখন ওটা হচ্ছে গিয়ে সফট হয়ে যাবে এবং পাল্পি সফট হবে, এবং হচ্ছে গিয়ে তোমার পাল্পি মানে হচ্ছে গিয়ে ভেতরটা হচ্ছে গিয়ে ওই সফটটাই হচ্ছে গিয়ে পাল্পি বলা হয়, সফটের হচ্ছে গিয়ে তোমার ইয়ে হচ্ছে পাল্পি, সফট হবে, তারপর হচ্ছে গিয়ে অল্পতে ভেঙে যাবে, এরকম একটা কন্ডিশন হয়। কিসের জন্য, এখানে হচ্ছে গিয়ে তোমার ইনক্রিজ ব্লাড সাপ্লাই হয় এবং সেখানে টক্সিন যায়, টক্সিনকে মেজর ইফেক্টটাই ফেলে তোমার কিডনিতে। ঠিক আছে, এর ফলে কিডনির হচ্ছে সাইজ বড় হয়ে যাবে, কনজেস্টেড হবে, ফ্রায়াবল হবে, সফট হবে, এই জন্য এটাকে বলা হয় পালপি কিডনি ডিজিজ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার নেক্রোসিস হলে সফট কেন, হার্ডও হতে পারে না?
নেক্রোসিস হলে সফট বলতে হচ্ছে কি হার্ড হতে পারে, কখন হার্ড হবে, যখন হচ্ছে তোমার ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন হবে, একদম ক্রনিক স্টেজে যাওয়ার সময়। তার আগেই যদি হচ্ছে ভালো হয়ে যাবে, নাহলে এনিমেল মারা যাবে আর কি। ঠিক আছে, নেক্রোসিস হলে কি হবে, ওখান থেকে টিস্যু গুলো হচ্ছে ওয়াশ আউট হয়ে যাবে। ওয়াশ আউট হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি ওখানে হচ্ছে কি ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন যখন হবে, তখন সেটা হচ্ছে কি তোমার হার্ড হবে। নেক্রোসিস হলে তো সবসময় তোমার হচ্ছে কি ইয়া হবে না। জি স্যার, বুঝতে পারছি। ক্রনিক কন্ডিশনে যখন যাবে, ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন হবে, তারপর হার্ড হবে। আর কিছু, নাহলে আমরা পরে ডিজিজে যাব। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। খলি বেসিলাস দেখতে পাচ্ছি। কমন ডিজিজ, এটা হিউম্যানে হয়। খলি বেসিলাস মানে কি এটা এখন বুঝবো না, এটা একটা ডিজিজের নাম, এটা ডিজিজের নাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার পাবলিক হেলথ ইম্পর্টেন্সও আছে, এবং এই ডিজিজটা অ্যানিমেলও হয়, হিউম্যানে হয়। আমি দেখতে পারি আমার জিয়াগো ডাউন হয়েছে নাকি। তো এটাও একটা হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল ডিজিজ, তবে মেইনলি হচ্ছে কি নিউবর্ন অ্যানিমেলসে বেশি হয়। সব এজের অ্যানিমেলে দেখা যায়, তবে মেইনলি দেখা যায় অ্যানিমেলের ক্ষেত্রে যেটা হয় কাপ স্কর, সেটা হচ্ছে নিউবর্ন অ্যানিমেলে মেইনলি হয়, এবং হচ্ছে গিয়ে নিউবর্ন অ্যানিমেলে দেখা যায় ডায়রিয়া এবং ডিহাইড্রেশন। ঠিক আছে, নিউবর্ন অ্যানিমেলে বেশি হয় এটাতে, তবে সব বয়সী অ্যানিমেলে হতে পারে, নিউবর্ন অ্যানিমেলে বেশি হবে। ইস্টেরিচিয়া কোলাই আমরা খুবই একটা হচ্ছে গিয়ে পরিচিত একজন হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ রড শেপড ব্যাকটেরিয়া, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক এন্ড ফ্লাজিলেটেড। ঠিক আছে, আমি মরফোলজিতে বেশি যাব না। এখানে হচ্ছে গিয়ে তোমার অকারেন্সিস কসমোপলিটান, ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায়, সাসেপ্টেবল এজ অল এজেস, মেইনলি নিউবর্ন, যে কথাটা আমি আগে বলতেছিলাম যে অল এজ অ্যানিমেলে পাওয়া যায়, তবে অ্যানিমেলের ক্ষেত্রে নিউবর্ন অ্যানিমেলে এটা প্যাথোজেনিক সিগনিফিকেন্স বেশি। সেই কথাটা বলা হয়েছে ইয়াং অ্যানিমেলস আর মোর সাসেপ্টেবল এন্ড ফিসিস ইজ দ্য মেইন সোর্স অফ ইনফেকশন। মানে ফিকাল ওরাল রুটে এটা মেইনলি ট্রান্সমিশন হয়, ফিসিসে ব্যাকটেরিয়াটা ফিসিস দিয়ে ছড়ায়, এবং এই ব্যাকটেরিয়ার সাথে ফিসিসের সাথে যখন হচ্ছে কোনো খাবার কন্টামিনেটেড হয় বা পানি কন্টামিনেটেড হয়, সেটা যখন হচ্ছে গিয়ে আবার অ্যানিমেল খায়, তখন এই অসুখটা বেশি হয়। সেজন্য হচ্ছে গিয়ে ট্রান্সমিশন দেখো থ্রো ইনজেকশন অফ দি কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার। ফিসিসের সাথে যখন হচ্ছে কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার হচ্ছে গিয়ে কন্টামিনেটেড হয়, তখন সেটা খেলে এই কোলিবেসিলিসিস হতে পারে। এখন হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস আছে, মেইনলি হচ্ছে গিয়ে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কাফের ক্ষেত্রে বা নিউবর্নের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেই জিনিসটাতে আমরা হচ্ছে ইমফ্যাসিস দিছি। সেটা দেখো ডিপ্রাইভেশন অফ কোলোস্ট্রাম ফিডিং। আমরা জানি যে কোলোস্ট্রামের মধ্যে হচ্ছে তোমার কি থাকে, ম্যাটারনাল অ্যান্টিবডি থাকে, যেই অ্যান্টিবডিটা কোলোস্ট্রাম বুঝো তো? জি স্যার। কোলোস্ট্রাম হচ্ছে গাভীর প্রথম মিল্কটা 3-4 দিনের, সেই মিল্কটা হচ্ছে কি আর্লি মিল্কটা, সেটা হচ্ছে কোলোস্ট্রাম। হ্যাঁ, এই কোলোস্ট্রামের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, ম্যাটারনাল অ্যান্টিবডি থাকে, এবং অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট থাকে, যে নিউট্রিয়েন্ট গুলা কাফ যদি খায়, খাওয়ার পরে তার যে ইমিউনিটি সেটা বৃদ্ধি পায়। যদি ডিপ্রাইভেশন অফ কোলোস্ট্রাম ফিডিং হয়, তাহলে এটা হইতে পারে। আরেকটা হইতে পারে ফিডিং অফ স্কিম মিল্ক রাদার দেন মাদার মিল্ক, মায়ের মিল্কের পরিবর্তে স্কিম মিল্ক খাওয়াচ্ছে, বাজারের ব্র্যান্ডিং হচ্ছে স্কিম মিল্ক খাওয়াচ্ছে, তাহলে এই ডিজিজটা হতে পারে। ঠিক আছে, হেভিলি কন্টামিনেটেড এনভায়রনমেন্ট, মানে তোমার এনভায়রনমেন্ট বা যে জায়গাগুলোতে আছে এনিমেলটা, সেই জায়গাতে প্রচুর পরিমাণে ইস্টেরিচিয়া কোলাই আছে, তাহলে হইতে পারে। এক্সট্রিম কোল্ড অথবা এক্সট্রিম হিট, মানে এক্সট্রিম ওয়েদার, খারাপ ওয়েদার যখন থাকে, তখন ইমিউনিটি বেশি থাকলে কমে গেলে এটা হতে পারে ওভার ক্রাউডিং। মানে যে কোনো ভাবে হোক না কেন, বাছুরটার বা কাফটার কি হয়, ইমিউনিটি ডিপ্রাইভ হবে,
এবং তার সাথে সাথে সেখানে অ্যাভেলেবল থাকবে কন্টামিনেটেড এনভায়রনমেন্ট অথবা ইস্তেরিচে কোলাই, তাহলে এই ডিজিজটা সেখানে বেশি হওয়ার সম্ভাবনা আছে। These are the predisposing factors for the cholebasilosis. And pathogenesis, এটা সাধারণত তিনটা উপায়ে হয়, ঠিক আছে? মেকানিজম 1, মেকানিজম 2 and মেকানিজম 3. মেকানিজম 1 দেখো, enteroepithelium adhesion of the microorganism causes villus atrophy and secretory diarrhea. মানে যে মাইক্রোঅর্গানিজমটা আছে সেটা হচ্ছে তোমার এই এপিথেলিয়ামের সাথে ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামের সাথে বাইন্ড হওয়ার পরে সেখানে ভিলাস অ্যাট্রফি, মানে সেই ইন্টেস্টাইনে যে ভিলাইগুলো আছে সেই ভিলাইগুলার অ্যাট্রোফাইড হবে এবং সেখানে ফ্লুইড সিক্রেশন হয়, ডায়রিয়া হবে, ঠিক আছে? তারপরে বলা হয়েছে ওইখানে দেখো, নো মরফোলজিক্যাল লেশন রাদার দেন বায়োকেমিক্যাল লেশন অফ দ্য এন্ট্রোসাইট অকার্ড, মানে এন্ট্রোসাইট বা ইন্টেস্টাইনাল যে এপিথেলিয়াম আছে সেগুলোতে মরফোলজিক্যাল রিলেশন সেরকম চেঞ্জ হয় না, কিন্তু তার মধ্যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে চেঞ্জ হয়। বলো। ভিলাস অ্যাট্রোফিটা বুঝিনি। ভিলাস অ্যাট্রোফি মানে তোমার ইন্টেস্টাইনে আমরা ভিলাই আছে না, ও জি স্যার, এই ভিলাইগুলো ছোট হয়ে যায়। অ্যাট্রোফি, অ্যাট্রোফি মানে কি? অ্যাট্রোফির ডেফিনিশন কি জেনারেল প্যাথোলজিতে পড়ো নাই? বুঝেছি স্যার। of the size of an organ or tissue or cell from its previous normal state, তার আগের নরমাল স্টেট থেকে সাইজ ছোট হয়ে যাওয়াটাকে অ্যাট্রোফি বলে। তো ভিলাস অ্যাট্রোফি মানে তার যে ভিলাস গুলো আছে ইন্টেস্টাইনাস ভিলাইগুলা, সেই ভিলাইগুলা অ্যাট্রোফি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে বলা হয়েছে যে এখানে মরফোলজিক্যাল লেশন বা মরফোলজিক্যাল চেঞ্জেস কম হয়, কিন্তু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ হয়। এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের কারণে মেইনলি ডায়রিয়া গুলা দেখা যায়, ঠিক আছে? 2 নম্বর মেকানিজম বলছে ইন্টারো এপিথেলিয়াল অ্যাডহেশন এন্ড ভেরোটক্সিন সিক্রেশন, মানে তোমার ইন্টারো এপিথেলিয়াল অ্যাডহেশন হবে, মাল্টিপ্লিকেশন হবে এবং সেখানে তারা টক্সিন সিক্রেট করবে, ঠিক আছে? which leads to severe enteritis and bloody colitis characterized by enteroepithelial necrosis, hemorrhage, granulocyte exudation and mucosal and submucosal edema. তাহলে এই 2 নম্বরে কি হবে? টক্সিন প্রোডাকশন হবে, যে টক্সিন প্রোডাকশন 4টা লেশন তৈরি করে। সেই 4টা লেশনের মধ্যে হচ্ছে কি এন্টেরোএপিথেলিয়াল নেক্রোসিস হতে পারে, হিমোরেজ হতে পারে, গ্রানুলোসাইট এক্সুডেশন এন্ড মিউকোসাল এন্ড সাবমিউকোসাল ইডিমা হতে পারে, ঠিক আছে? তারপর 3 নম্বর মেকানিজম বলছে ইনভেশন হবে, এন্ট্রি হবে, মাল্টিপ্লিকেশন হবে, তারপরে কি করবে? সে যে সেলের ভিতর মাল্টিপ্লিকেশন হবে সেই সেলটা ডিস্ট্রাকশন হবে। যখন ডিস্ট্রাকশন হবে তখন লিড টু দ্য অ্যাকিউট এক্সুডেটিভ এন্টারাইটিস এন্ড এপিথেলিয়াল ডিসকমিশন। যেহেতু সেলটা ডিস্ট্রাকশন হচ্ছে সেহেতু ওখানে ডিসকমিশন হবে, ঠিক আছে? তাহলে 3টা মেকানিজমের কথা বলা হয়েছে। প্রথম মেকানিজম হচ্ছে কি হবে? এই এপিথেলিয়ালের সাথে অ্যাডহেশন হওয়ার পরে ভিলাস অ্যাট্রোফি হবে এবং সেখানে ডায়রিয়া হবে। 2 নম্বর বলা হয়েছে অ্যাডহেশন হবে, হওয়ার পরে মাল্টিপ্লিকেশন হয়ে সেখানে টক্সিন প্রোডাকশন করবে, করার পরে এন্টারাইটিস করবে এবং কোলাইটিস করবে, যেটা 4টা ইম্পর্টেন্ট লেশন দ্বারা ক্যারেক্টারাইজড হয়। কি কি লেশন? এন্টেরোএপিথেলিয়াল নেক্রোসিস, হিমোরেজ, গ্রানুলোসাইট এক্সুডেশন এন্ড মিউকোসাল এন্ড সাবমিউকোসাল ইডিমা। তারপরেরটাতে বলা হয়েছে যে এখানে ইনভেশন হবে, এন্ট্রি হবে, মাল্টিপ্লিকেশন হবে, হওয়ার পরে সেলের ভিতর মাল্টিপ্লিকেশন হবে, সেটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, হওয়ার পরে এন্টারাইটিস হবে এবং এপিথেলিয়াল ডিসকমিশন হবে। যেহেতু সেই এপিথেলিয়াল গুলা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেহেতু সেখান থেকে ডিসকমিশন হবে। এই 3টা মেকানিজমের মাধ্যমে তোমার প্যাথোজেনেসিসটা ডেভেলপ হয়, বুঝছো? স্যার ভিলাস অ্যাট্রোফিটা হচ্ছে আরেকবার বলেন। ভিলাস অ্যাট্রোফি মানে হচ্ছে ইন্টেস্টাইনাল ভিলাইগুলা আছে যেগুলা, সেই ভিলাইগুলা সাইজটা রিডিউসড হবে, সাইজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? যখন এইখানে তোমার এপিথেলিয়ামের সাথে বাইন্ড করার পর মাল্টিপ্লিকেশন যখন হবে, এই মাল্টিপ্লিকেশনের রেজাল্ট হবে কি? তোমার যে ইন্টেস্টাইনাল ভিলাইগুলো আছে সেই ভিলাইগুলোর সাইজগুলো ছোট হয়ে যাবে এবং সাথে সাথে সেখান থেকে সিক্রেটরি ডায়রিয়াটা মেইনলি দেখা যায় কারণ সেখানে বায়োকেমিক্যাল কিছু চেঞ্জেস দেখা যায়। বায়োকেমিক্যাল চেঞ্জেস মানে কিছু কেমিক্যাল যেগুলো আছে সেই কেমিক্যাল
সাবস্টেন্স গুলো অল্টারেশন হয়, এর ফলে সেখানে সিক্রেটরি ডায়রিয়া হয়। ঠিক আছে, বুঝছো? জি স্যার। জি স্যার। এটা ছোট হয়ে যায় বিলাসে। আর তোমাদেরকে আমি প্রথম দিন থেকে একটা জিনিস বলতেছি যে প্যাথোজেনেসিস যদি বোঝো তাহলে কিন্তু গ্রোস মাইক্রোস্কোপিক, এটা বোঝা খুবই সহজ। প্রত্যেকটা ডিজিজের কোন কোন অর্গানে তারা এফেক্ট করে সেই অর্গান গুলোতে তারা লেসন তৈরি করবে, এটা মাথায় রাখবে। প্যাথোজেনেসিস কোন কোন অর্গানে যাচ্ছে অর্গানিজমটা, সেই অর্গানিজম গুলোতে সেই জায়গাগুলোতে তারা লেসন তৈরি করবে। এখন যদি তোমরা দেখো গ্রোস লেসন দেখো, এক্সেস ফ্লুইড ইন দ্য ইন্টেস্টাইনাল লুমেন, কারণ আমরা এখানে বলতেছি যে সিক্রেটরি ডায়রিয়া হবে। সিক্রেটরি ডায়রিয়া মানে হচ্ছে যে তুমি ইন্টেস্টাইনাল লুমেন যদি ওপেন করা হয় তাহলে সেখানে হিউজ ফ্লুইড পাবে। তারপর বলা হচ্ছে ভেরিং ডিগ্রিজ অফ হিমোরেজ ইন দ্য ইন্টেস্টাইনাল মিকোসা। আমরা সেকেন্ড মেকানিজমে বলছি যে হচ্ছে যেহেতু টক্সিন থাকে সেহেতু এখানে হিমোরেজ পাওয়া যাবে, সেহেতু ভ্যারিং ডিগ্রিজ অফ হিমোরেজ ইন দ্য ইন্টেস্টাইনাল মিকোসা পাওয়া যাবে। আমরা থার্ড মেকানিজম আমরা কি বলছিলাম যে সেলুলার ডিস্ট্রাকশন হবে ডিউ টু মাল্টিপ্লিকেশন অফ দি ইসেরিচিয়া কোলাই, সেলুলার ডিস্ট্রাকশন রেজাল্টিং এপিথেলিয়াল ডিসকোয়ামেশন। একই রকম ভাবে আমরা এখানে এপিথেলিয়াল ডিসকোয়ামেশন দেখতে পাচ্ছি। তাহলে প্যাথোজেনেসিসে যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু গ্রোস লেসন পাওয়া যাবে, সেগুলোই গ্রোসলি দেখতে পাবো আমরা। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা ডিজিজের প্যাথোজেনেসিস একটু খুব বুঝে পড়তে হবে, তাহলে গ্রোস মাইক্রোস্কোপিক এবং ক্লিনিক্যাল সিম্পটম খুবই সহজ হয়ে যাবে। ক্লিনিক্যাল সিম্পটম তখন হচ্ছে সবকিছু দেখবো ইন্টেস্টাইনের সাথে জড়িত। ইন্টেস্টাইনের সাথে জড়িত আমরা কি তোমার নিজেরই যদি হচ্ছে কি ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্রবলেম হয় তাহলে কি কি হয় সেটাই তুমি যদি লেখো তাহলে তোমার এটা হয়ে যাবে। আসবে তখন দেখবো। মাইক্রোস্কোপি লেসনও দেখো, ন্যাক্রোসিস এন্ড ডিসকোয়ামেশন অফ দ্য ইন্টেস্টাইনাল মিকোসা এপিথেলিয়া। ঠিক আছে, তারপর ইনফিল্ট্রেশন অফ নিউট্রোফিল উইথ ব্যাকটেরিয়াল কলোনিজ, মানে ব্যাকটেরিয়াল কলোনিজও পাওয়া যাবে সেই সাথে নিউট্রোফিলও পাওয়া যাবে, কারণ এখানে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হচ্ছে সেহেতু ব্যাকটেরিয়াল কলোনিজ পাওয়া যাবে, এবং ব্যাকটেরিয়াল থাকলে সেখানে আবার নিউট্রোফিলের ইনফিল্ট্রেশন বেশি থাকে সেটা আমরা জানি। ঠিক আছে, যেহেতু হিমোরেজ হয় সেহেতু হাইপারেমিয়া এন্ড কনজেশন অফ দ্য অ্যাফেক্টেড এরিয়া হবে। বুঝছো সবাই? এবার মাইক্রোস্কোপি লেসন, গ্রোস লেসন ইজ ভেরি ইজি এন্ড দিস আর, হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। এখন ক্লিনিক্যাল সিম্পটম দেখো, আমি বলছিলাম যে তুমি এটা হচ্ছে খুবই ইয়ার সাথে জড়িত, ডায়রিয়া, ডিহাইড্রেশন এন্ড অ্যানোরেক্সিয়া। যদি ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হয় ডায়রিয়া, ডিহাইড্রেশন, অ্যানোরেক্সিয়া হবে। হোয়াইটিস টু ইউলিস কালার ফিসিস, এটা কাফের ক্ষেত্রে দেখা যায়, এটা ডিজিজটাকে বলা হয় কাফ স্কর। ঠিক আছে, হোয়াইটিস টু ইউলিস কালার ফিসিস, হাই ফিভার। আরেকটা বলা হয়েছে সোলেন এন্ড পেইনফুল জয়েন্ট, এটা সাধারণত ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হয় না। যখন তোমার ইকোলাই কিন্তু অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়ে, যদি ছড়িয়ে পড়ে তখন হচ্ছে সোলেন এবং পেইনফুল জয়েন্ট হইতে পারে। এটা সবসময় হয় না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এটা সবসময় হয় না। ইকোলাই আমরা জানি, ইকোলাই এবং টিবি এটা মোটামুটি শরীরের সব অর্গানে যেতে পারে। আমরা এটা মেইনলি হচ্ছে তোমার নিউবর্নের ক্ষেত্রে এমফাসিস দিয়ে এটা বলছি, যেগুলো দরকার সেগুলো। ঠিক আছে, ডায়াগনোসিস অ্যাজ ইউজুয়াল, ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটম, পোস্টমর্টেম চেঞ্জেস এন্ড পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? স্যার এটা নিউবর্নেই কেন বেশি হয়, কারণটা? নিউবর্নে বেশি হয় তার কারণটা হচ্ছে তোমার প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে, দেখলে বুঝতে পারবে আর কি। কারণ মেইনলি হচ্ছে তোমার যেটা হয় বড়দের ক্ষেত্রে তাদের অ্যান্টিবডি, কারণ হচ্ছে আমরা জানি ইসেরিচিয়া কোলাই হচ্ছে কি অ্যাভেলেবল হচ্ছে কি এনভায়রনমেন্টে পাওয়া যায়। ঠিক আছে, অ্যাভেলেবলি এনভায়রনমেন্টে পাওয়া যায়, তখন কি হয় ইসেরিচিয়া কোলাইয়ের বিরুদ্ধে বড়দের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে আগে থেকে। কারণ লো ডোজে বা অন্য স্ট্রেনে তোমার হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াটা মানুষের শরীরে বা গরুর শরীরে থাকে, তখন তার বিরুদ্ধে অ্যান্টিবডি আগে থেকে ডেভেলপ হয়ে থাকে। যখন অ্যান্টিবডি ডেভেলপ হয়ে থাকে তখন হচ্ছে গিয়ে আবার যদি ইকোলাই ঢুকে তাহলে আর ডিজিজ প্রোডাকশন করতে পারে না। কিন্তু যখন নিউবর্নটা হয়, এই নিউবর্নটা আবার কি হচ্ছে আমাদের ডিপ্রাইভেশন অফ কোলেস্টেরল ফিডিং। ঠিক আছে,
যে কোলোস্ট্রামটার ভিতর মায়ের শরীর থেকে অ্যান্টিবডিটা কাফের শরীরে আসতে পারতো, সেই কোলোস্ট্রামটা আমরা খেতে দিচ্ছি না। ঠিক আছে? এখন যদি খেতে না দেই, তখন তো ওই অ্যানিমেলের ভিতর তো কাফের শরীরে তো কোনো অ্যান্টিবডি নাই, আর মায়ের শরীর থেকে অ্যান্টিবডি আসতে বাধা দিচ্ছি আমরা। যখন অ্যান্টিবডি নাই, তখন তো আবার এনভায়রনমেন্টে আমার হেভিলি ইনফেক্টেড ইকোলাই আছে, তখন এই অ্যানিমেলের ভিতরে ইকোলাইটা হচ্ছে গিয়ে এন্ট্রি করে, কাফের ভিতরে এন্ট্রি করে ডিজিজ প্রোডাকশন করে। কিন্তু এই যে লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু তাদের আগে থেকেই তখন অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, সেহেতু ঢোকার পরে আর ডিজিজ প্রোডাকশন করতে পারে না। কিন্তু কাফ তো হচ্ছে নিউবর্ন, তার আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে নাই, কিন্তু মায়ের ভিতর কাছ থেকে যে অ্যান্টিবডি পাবে সেটাও আমরা হচ্ছে ব্লক করে দিছি ডিউ টু ডিপ্রাইভেশন অফ দি কোলোস্ট্রাম ফিডিং। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। অ্যান্টিবডি নাই তার শরীরে, এখন হচ্ছে কোনো ব্যাকটেরিয়া ঢুকলেই সেটা ডিজিজ প্রোডাকশন করতেছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, সব অ্যানিমেলের কিন্তু কাফ স্কোর হয় না, সব কাফে কেন হয় না? কারণ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার প্যাথোজেনিক স্ট্রেন ইনফেক্ট করে না, কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে মায়ের দুধ পায়, কোলেস্টেরল পায়। এই জন্য যেসব অ্যানিমেলে তোমার প্যাথোজেনিক স্ট্রেন ইনফেকশন করে, যেসব অ্যানিমেলে মায়ের দুধ পায় না, সেগুলোতে তোমার এই কাফ স্কোরটা বেশি হয় আর কি। ঠিক আছে? এখন জি স্যার। তোমার হচ্ছে গিয়ে নন প্যাথোজেনিক স্ট্রেন দ্বারা বা হচ্ছে লো ডোজে স্ট্রেন দ্বারা হচ্ছে এই কাফের ভিতরে যে ইনফেকশন হলো একটা কাফে, তাহলে যখন এই লো প্যাথোজেনিক স্ট্রেন বা লো ডোজে ইনফেকশন হবে, তখন এই কাফের ভিতরে আবার অ্যান্টিবডি তৈরি হবে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। পরবর্তীতে হাই ডোজে তৈরি হলেও, ঢুকলেও সেই অ্যান্টিবডি এই ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করে মেরে ফেলবে। ঠিক আছে? বুঝছো সবাই? জি স্যার। স্যার কাপ স্কোর দ্বারা কি ডায়রিয়া জাতীয় কোনো রোগ বোঝাচ্ছে বা? হ্যাঁ, কাপ স্কোরটাই মেইনলি ডায়রিয়া। এটা হচ্ছে কি হোয়াইটিশ টু ইয়েলোইশ কালার ফিসিস, দেখবে হচ্ছে কি তোমার একদিন দুই দিন বা 2 দিনে বাছুর হয়েছে, বাছুর হওয়ার ফলে সাদা সাদা পায়খানা করতেছে একদম। হ্যাঁ, এবং হচ্ছে কি পেটে খুব ব্যথা হচ্ছে, স্টোমাক পেইন হয় সব। তারা হচ্ছে কি দেখলে বোঝা যায় আর কি যে বাছুরটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এবং হচ্ছে কি তোমার এটা সাধারণত ওই 2-4 দিনের বাছুরের বেশি হয়। জি স্যার, বুঝছি স্যার। এটা খুবই কমন, দেখা যায় বাংলাদেশে প্রায় দেখা যায়, তোমরা যদি অনেক সময় দেখতে পাবো ফিল্ডে। স্যার ভেরোটক্সিনটা একটু কি বলেন তো? ভেরোটক্সিন মানে হচ্ছে ইন্টেস্টাইনাল টক্সিন। ঠিক আছে? যে টক্সিনটা হচ্ছে কি তোমার ইস্টেরিচে কোলাই প্রোডাকশন করে, একটা ইন্টেস্টাইনাল টক্সিন, যে টক্সিনটা ইকোলাই প্রোডাকশন করে, এটা হচ্ছে ভেরোটক্সিন। আর এই ভেরোটক্সিনটা কখন হয়? যখন হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে বা হিউজ ব্যাকটেরিয়া ইন দ্য ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হওয়ার ফলে তারা কি করে, অ্যাকিউট এন্টারাইটিস করবে এবং ব্লাডি কোলাইটিস করে। যে ব্লাডি কোলাইটিস আবার 4টা, এই যে এন্টারাইটিস এবং কোলাইটিস 4টা ইম্পর্টেন্ট প্যাথোজেনিক লেশন দ্বারা বোঝা যায় আর কি। এটা মেকানিজম 2 তে আমি বলছি যে কি ঘটে এখানে। ঠিক আছে? বুঝছো সবাই? স্যার পলিব্যাসিলোসিস কোন কোন অ্যানিমেলের ক্ষেত্রে হতে পারে? পলিব্যাসিলোসিস প্রায় সব অ্যানিমেল। এর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা স্যার? এই তোমার শিপ, গট, ক্যাটেল, পিগ, মুরগি, মানুষ, বার্ড, সব প্রায় সব অ্যানিমেলে পলিব্যাসিলোসিস হয়। ঠিক আছে? এক একটা অ্যানিমেলের ক্ষেত্রে এক একটা ইয়েতে হয়, নামে হয়, এক এক রকম ভাবে নামে হয়। ঠিক আছে? ইয়েতে তো পোল্ট্রিতে হচ্ছে কি, এটা হচ্ছে কি মেজর একটা প্রবলেম, পলিব্যাসিলোসিস। হিউম্যানও হচ্ছে পলিব্যাসিলোসিস হয়। আচ্ছা স্যার, ভিলাস অ্যাট্রোপি কি মানে পলিব্যাসিলোসিস এর মানে আলাদা সিম্পটম না অন্যান্য ডিজিজের ক্ষেত্রেও ভিলাস অ্যাট্রোপি বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে হতে পারে ভিলাসিটি, একদম প্যাথোগনোমিক লেশন না। স্যার পোল্ট্রিতে কি আর্লি স্টেজে হবে না আপনার যে কোনো স্টেজে হইতে পারে কোলিব্যাসিলোসিস? স্টেজে বেশি হয়, একদিনের বাচ্চা বেশি হয়। ওটা হচ্ছে তোমার এই যে আনঅবজর্ভড ইয়ক স্যাক আছে না? জি স্যার। আমরা ওই যে প্যাথোলজি দেখাছিলাম, সো আনঅবজর্ভড ইয়ক। জি স্যার। এটা হচ্ছে মেইনলি হচ্ছে কোলিব্যাসিলোসিস ইকোলার কারণে হয়। এটা বাচ্চাতে, ইয়াং বাচ্চাতে বেশি হয়।
ঠিক আছে, 1 দিনের 2 দিনের বাচ্চা। জি আর স্যার। কিছু না স্যার। তোমাদের পোল্ট্রির ক্ষেত্রে অ্যাভিয়ান প্যাথোলজি একটা সাবজেক্ট আছে, তখন ওখানে ডিটেলস তোমাদের বলা হবে। এটা 3-2 এ আছে, এর পরের সেমিস্টার তোমাদের আছে অ্যাভিয়ান প্যাথোলজি। স্যার এটা কি আপনি নেবেন? এটা তো আগাম বলতে পারবো না। তোমাদের তো আমি সব ক্লাসে আমি নিচ্ছি দেখি। জেনারেল প্যাথোলজি আমি মানে কিছু ক্লাস নিচ্ছি, শুধু ইনফ্লামেশন নিচ্ছি জেনারেল প্যাথোলজি। সিস্টেমিক প্যাথোলজি আমি নিলাম, আর অ্যাভিয়ান প্যাথোলজি নিব, অন্য কাউকে দিব, অন্য কারো টেস্ট নাও ডিপার্টমেন্টের।